মনে করুন আপনি প্রতিদিনই একই সময়ে একটি নির্দিষ্ট ট্রেনে করে যাত্রা করেন এবং প্রতিদিনের মতো আপনি আজও সেই ট্রেনে উঠে আপনার যাত্রার জন্য বেরিয়েছেন, কিন্তু হঠাৎ জানতে পারলেন বিশ্বের বিভিন্ন জায়গায় একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটছে এবং আপনি যে ট্রেনে করে যাচ্ছেন সেটাও একসময় এই ভূমিকম্পের কবলে পড়ল। তবে আপনার তেমন কোনো ক্ষয়ক্ষতি হলো না, আপনি ঠিকই আছেন। তবে চলে এসেছেন 40 বছর ভবিষ্যতে। আপনি টাইম ট্রাভেল করেছেন, শুধু আপনি নয়, আপনার সাথে থাকা প্রায় 100 জন যাত্রী এক যাত্রার জন্য উঠে অদ্ভুতভাবে ভবিষ্যতে চলে এসেছে। ভাবুন তো এরকম হলে কি হবে এবং কেমন হবে। আসুন আজ একটি অদ্ভুত ঘটনা শুনি। ঘটনার সময় 2023 সাল, অর্থাৎ গত বছর। জাপানে সর্বপ্রথম সূর্য উদয় হলো আর সূর্যের দেখা মেলা মাত্রই শুরু হয়ে গেল শহরের ব্যস্ত জীবন। সবাই যার যার কাজে বেরিয়ে পড়েছে, প্রত্যেকে এখানে অচেনা প্রতীক। সবার চিন্তা ছিল ট্রেনে করে কত দ্রুত তাদের গন্তব্যে পৌঁছানো যায়। তো এরকম বিশাল সংখ্যক একদল মানুষ প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই গন্তব্যের ট্রেনটি সেখানে এসে হাজির হয়। ট্রেনের দরজাগুলো খুলে গেল এবং ভিতরের যাত্রীরা উক্ত স্টেশনে নেমে যায় এবং নতুন যাত্রার উদ্দেশ্যে প্ল্যাটফর্মের যাত্রীরা ভিতরে প্রবেশ করে। এটা জাপানের নিয়মিত চিত্র। এরকম ভাবে দিনরাত যাত্রী উঠানামার পালাবদল চলে প্ল্যাটফর্মগুলোতে। কিন্তু আজকের এই যাত্রা এবং এসব যাত্রীদের ভাগ্য মোটেও শুভকর হবে না, কারণ এই যাত্রা তাদের বহু বছর ভবিষ্যতে নিয়ে যেতে চলেছে, এমন এক ভবিষ্যৎ যা তারা কখনো কল্পনাও করেনি। এটা খুবই অবাককর বিষয় এবং তারা একই সাথে রোমহর্ষক এক অভিজ্ঞতারও সাক্ষী হতে চলেছে। ট্রেনটির যাত্রা শুরু হলো। যাত্রীরা আপন মনে যার যার সময় অতিবাহিত করছেন। কেউ গেমে ব্যস্ত, কেউ বা নিজেকে সাজানোতে, কেউ বা ডেটিং অ্যাপগুলোতে নিজেদের পছন্দের পার্টনার খুঁজছেন। অন্যদিকে কাউকে দেশ বিজ্ঞানের খবরে খুবই চিন্তিত দেখা যায়। তো এভাবে ট্রেন তার পরবর্তী স্টেশনে এসে পৌঁছাবে, কিন্তু ঠিক তখনই প্রত্যেক যাত্রীর ফোনে একটি অ্যালার্ট বেজে ওঠে। মেসেজে জানিয়ে দেওয়া হলো পৃথিবীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড আকারে ভূমিকম্পের সূত্রপাত হতে দেখা যায়। সবাইকে সতর্ক হতে বলা হচ্ছে। কিন্তু পরক্ষণেই যাত্রীরা এই ঘটনার আন্দাজ পেল। ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ট্রেনে ক্ষণে ক্ষণে কম্পন অনুভূত হচ্ছে। ট্রেনটি শহরের বুক চিরে একটি টানেলের কাছে এগিয়ে যায়। টানেলের প্রবেশ মুখে ট্রেনটি ঢুকে পড়ল আর তখনই এক বড় ঝটকায় ভিতরের যাত্রীরা পড়ে যায়। তাদের কেউ কেউ এতে জ্ঞান হারিয়েছিল। তবে ঘটনায় সজাগ যাত্রীরা বেশ অবাক হন। ট্রেন থেমে গেছে, কিন্তু থামার জায়গাটা বেশ অজানা। কন্ট্রোল রুমে যোগাযোগ নেই, অন্য কোচ বা বগিগুলোর সাথেও কোনো যোগাযোগ করা যাচ্ছে না। কিছু পরে উক্ত কোচটির গেট খোলা হলো। তবে অদ্ভুত ব্যাপার, বাইরের এমন এক দৃশ্য যেটা দেখার জন্য মোটেও সেখানে কেউ প্রস্তুত ছিল না। মনে হয় পৃথিবীর কোনো এক কোনায় পড়ে থাকা জনমানবহীন রহস্যময় প্রান্তে তারা এসে পড়েছেন। না কোনো বিল্ডিং ইমারতের দেখা পাওয়া যায়, না কোনো বৈদ্যুতিক ডিভাইস এখানে চলমান রয়েছে। ফোনে কোনো নেটওয়ার্ক নেই, চারদিকে গাছগাছালিতে ঘেরা এক পাহাড়ি এলাকা। পাহাড়ের বুক চিরে আবার লতা পাতাকেও গজে উঠতে দেখা যায়। এখানে যাত্রীরা শুধুমাত্র তাদের একটি কোচকে দেখতে পাচ্ছিল। ট্রেনের বাকি অংশ এখানে নেই এবং তাদের কোচটি উক্ত টানেলের শেষ প্রান্তে এসে আটকা পড়ে আছে। এরকম অদ্ভুত ঘটনার কারণ কি? মোট 100 জন যাত্রী এখানে রয়েছে, কিন্তু কিভাবে তারা এখানে এলো এবং দিনরাত মিলিয়ে তাদের সাথে এখন কি হতে চলেছে? সাথে খাবার নেই, কাপড় নেই, তারা সার্ভাইভ করবে কিভাবে? তো রোমাঞ্চে ঘেরা এই গল্পের সব উত্তর জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। পদে পদে রয়েছে শিহরণ এবং বেশ কিছু অবাক করা টুইস্ট। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। এতক্ষণ বলছিলাম পেন্টিং ট্রেন নামক একটি জাপানি সিরিজের শুরুর ঘটনা। এবার বাকি গল্পটা জানা যাক। তো অদ্ভুত এক জায়গায় যাত্রীদের আগমন ঘটল। এমন এক পরিবেশে নিজেদেরকে আবিষ্কার করার পর যাত্রীদের দিশেহারা অবস্থা। ইনি হচ্ছেন ট্রেন কন্ডাক্টর কোমোরি। তিনি বাকি কোচ এবং অন্যান্য স্টাফদের সাথে যোগাযোগ করতে পারছিলেন না। কারো কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা আপাতত নেই। অনেক ভাবনার পর যাত্রীরা একটা ব্যাপারে একমত হয়, তাদের কোচটি ভূমিকম্পের শিকার হয়ে এমন এক অদ্ভুত জায়গায় এসে পড়েছে। বাকি ট্রেনটুকুও কিন্তু আশেপাশেই থাকার কথা। তবে যাই হোক না কেন, প্রশাসন অবশ্যই তাদেরকে উদ্ধার করতে আসবেন, এই বিশ্বাসটা তাদের রয়েছে। যাত্রীদের মধ্যে একজনের নাম রিও। সে একজন সরকারি কর্মকর্তা এবং সে ফায়ার ফাইটারের কাজ করে থাকে। সে আপাতত ট্রেন কন্ডাক্টরকে সাথে নিয়ে যাত্রীদেরকে শান্ত করতে ব্যস্ত হয়। পাশাপাশি যাত্রীদের খোঁজ খবর নেওয়া হচ্ছিল কেউ কোনো বড় রকমের আঘাত পেয়েছে কিনা। এখানে আরেকজন যাত্রী হচ্ছে এমা। সেও রিওদের সাথে যাত্রীদের সাহায্যে এগিয়ে আসে। এমা হাই স্কুলের একজন জিম টিচার। অন্যদিকে শহরে হৈহুল্লোর কাণ্ড। ট্রেন নিখোঁজ হওয়ার সংবাদে পুরো শহরবাসী সহ সারা দেশ হতবাক হয়ে আছেন। ট্রেনের বিভিন্ন ডিপার্টমেন্টের লোকরা সহ পুলিশের একটা তদন্ত টিম অনুসন্ধানে নেমেছিল। ট্রেন স্টাফদের সাথে নিয়ে পুলিশ দেখতে পায় ট্রেনটির শুধুমাত্র শেষ দুটি কোচ নিখোঁজ। মানে সামনের পুরো ট্রেনটি ঠিকই তার গন্তব্যে চলে এসেছে, শুধু শেষের কোচ দুটো ছাড়া।
অর্থাৎ অজানা জায়গায় এসে পড়ে সেই যাত্রীগুলোর একদল শেষের একটি কোচ হয়ে এসেছে। আরেকটা কোচ হয়তো অন্য কোথাও তার যাত্রীদেরকে নিয়ে গিয়েছিল। এই কোচ দুটির নম্বর হলো 5 এবং 6। পুলিশরা টানেলের পুরো ভিতর তল্লাশি চালিয়েও এই দুটো কোচের কোনো হদিস পান না। 5 নম্বর কোচে রিওদের অবস্থান ছিল, অন্য কোচটি হচ্ছে 6 নম্বর। তবে রিওরা মনে করছে বাকি পুরো ট্রেনটি হয়তো আশেপাশে কোথাও রয়েছে। এদিকে পুলিশরা পর্যায়ক্রমে টানেলে তদন্ত চালায়। তারা কোচ দুটির হারিয়ে যাওয়ার কোনো সুরাহা বের করতে পারছিল না। অন্যদিকে এই টানেলের বিপরীতে রিও, এমা এবং আরেকজন যাত্রী যার নাম কেনজি, তারা টানেল পুরো খতিয়ে দেখে। বাকি ট্রেনের খোঁজ মিলছে না, তবে তারা এও দেখে যে এই টানেলেই তাদের ট্রেন কিছু আগে প্রবেশ করেছিল। তখন চারদিকে ছিল লোকালয়, বড় বড় ইমারত, বিল্ডিং, কিন্তু এখন তা মিশে গিয়ে পাহাড়ে ঘেরা এক বিস্তৃত এলাকায় পরিণত হয়েছে, যেখানে কোনো জনমানবের চিহ্ন নেই। তারা 3 জন পাহাড়ের চূড়ায় গিয়ে দেখতে পায় পুরো পৃথিবী বদলে গেছে। তারা কিছু আগে যে পৃথিবীকে দেখে আসলো তা পুরো বিকৃত হয়ে জনশূন্য এক অজানা এলাকায় পরিণত হয়েছে। আপনারা অনেকেই আছেন যারা স্টকে ইনভেস্ট করে থাকেন, তো এক্ষেত্রে আমি পরিচয় করিয়ে দিতে চাই পকেট ব্রোকারের সাথে। পকেট ব্রোকার একটি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম যেখানে অনেকে বিটকয়েন এবং স্টকে ইনভেস্ট করে লাভবান হচ্ছেন। এর কিছু গুরুত্বপূর্ণ ফাংশন, যেমন প্রথমত রিওয়ার্ড সিস্টেম। আপনি যত বেশি ফার্ম ইউজ করবেন তত বেশি আপনার ক্রিস্টাল জমা হবে। এটা দিয়ে আপনি রিস্ক ফ্রি লেনদেন করতে পারবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাকসেসফুল ট্রেড। তবে আপনি এখানে শিওর না হতে পারেন যে এটা প্রতিবার কাজ করবে বা একটি সাকসেসফুল ট্রেড হবে কিনা। সেক্ষেত্রে অ্যাক্টিভ করে দিন বাই রিস্ক ফ্রি ডিল ফিচার এবং নিজের ডিপোজিট অর্থে কোনো রকম ঝুঁকি নেবেন না। যেমন আমি এখানে $100 একটি ট্রেড কিনে নিচ্ছি। দ্বিতীয় ফাংশন সেলফ ফিচার। এটা অনেকটা ব্যাংক ডিপোজিটের মতো। এখানে আপনি আপনার ফান্ড রাখবেন এবং কোনো কিছু ছাড়াই আপ টু 10% পর্যন্ত প্রফিট পেয়ে যেতে পারেন। শুধু তাই নয়, উইদাউট কোনো কমিশন ছাড়াও টাকা উইথড্র করা যায় এখানে। তো ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন এবং স্ক্রিনে দেখানো প্রোমো কোডটি ব্যবহার করলেই প্রথম ডিপোজিটেই পেয়ে যাবেন 60% পর্যন্ত বোনাস। পরবর্তীতে রিওরা যাত্রীদের কাছে ফিরে এসে অমুক দৃশ্যের ব্যাপারে বর্ণনা দিচ্ছে। এসব দেখে যাত্রীরা হতবাক, এত দ্রুত কিভাবে পৃথিবী পরিবর্তন হতে পারে। সবাই বোঝার চেষ্টা করছিল তারা আসলে এখন আছে কোথায়। তবে ধারণা করতে গেলেও তো বাইরে যোগাযোগের দরকার, কিন্তু তাদের কাছে থাকা কোনো ইলেকট্রনিক ডিভাইসে কোনো নেটওয়ার্ক সিগন্যাল ছিল না। আর এসব ভাবতে ভাবতেই প্রায় 7 ঘন্টা পার হয়ে গেছে। কিন্তু এত সময় পার হলেও কোনো উদ্ধারকর্মী বা এরকম কাউকে এখানে সাহায্যের জন্য পাওয়া যাচ্ছে না। পরে ট্রেন স্টাফ সকল যাত্রীদের বর্ণনা নেন। গণনা করে জানা গেল যে এখানে মোট যাত্রীদের সংখ্যা হচ্ছে 46 জন। এতগুলো যাত্রী, তার মধ্যে তাদের কাছে তেমন কোনো খাবার নেই, পানি নেই, যার ফলে সময়ের সাথে সাথে যাত্রীরা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে অসুস্থ হচ্ছিল। এদের মধ্যে একজন যাত্রী ছিল রিনা। সে কেনজি নামক যাত্রীটির ব্যাগ হাতিয়ে দেখে যে সেখানে কিছু খাবার পাওয়া যেতে পারে কিনা, কিন্তু খাবারের বদলে সে একটা কাঁচি এবং একটি এনভেলপ খুঁজে পায়। এনভেলপে কারাগারের সিলমোহর দেয়া ছিল। রিনা মনে করে কেনজি সম্ভবত একজন জেলখাটা কয়েদি। সে বড়সড় ক্রিমিনাল হতে পারে, আর সেই হয়তো তার কোনো উদ্দেশ্যে এসব যাত্রীদেরকে এ জায়গায় আটক করিয়েছে। এরপর রিনা অন্য আরেক যাত্রী এমার ব্যাগ থেকে কিছু খাবার চুরি করে নেয়। এদিকে সময় পেরিয়ে এমা যখন খাবারের জন্য তার ব্যাগ খুলেছিল তখন সে খাবারগুলোকে পায় না। আর তৎক্ষণাৎ রিনা নিজেকে রক্ষার জন্য কেনজির উপরে এ দোষ চাপিয়ে দেয় যে কেনজি একজন অপরাধী, তার কাছে কারাগারের ছাড়পত্র রয়েছে। হতে পারে খাবার চুরি থেকে পুরো ট্রেন আটক রাখার বিষয়টা এই কেনজিরই কাজ। কেনজি এখানে তার নিজেকে নির্দোষ দাবি করে শুধু এতটুকুই বলে, এই কোচে কে কোন উদ্দেশ্য নিয়ে বসে আছে তা বোঝার কোনো উপায় নেই। এখানে কারো উপরই বিশ্বাস নেই যে কে সাধু বা কে খারাপ। তাই শুধু শুধু উপর থেকে কিছু দেখে তাকে দোষারোপ করার কোনো মানে হয় না। কিন্তু তারপর সকল যাত্রীরা কেনজিকে সন্দেহের চোখেই দেখছিল। এজন্য কেনজি রাগ করে ট্রেন থেকে নেমে অন্যত্র চলে যাচ্ছে। সে দূরে কোথাও সাহায্য নিতে বেরিয়েছিল। পরে একটা পর্যায়ে ট্রেনের এক যাত্রী তার পূর্বের করা রেকর্ডেড একটি ক্লিপে দেখতে পায় রিনা নামক মেয়েটি আসলে খাবারগুলো চুরি করেছিল। এতে যাত্রীদের সবাই বুঝতে পারে কেনজি যা বলছিল কথাগুলোর যুক্তি আছে। যে জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছিল। সাহায্যের আশায় এভাবে এগোতে গিয়ে কেনজি হঠাৎ একটি বিশাল গর্তের মধ্যে পড়ে যায়। তবে সঠিক সময়ে রিওরা সেখানে চলে এসেছিল এবং তাদের আপ্রাণ চেষ্টায় কেনজিকে উদ্ধার করা হলো। এরপর রাত হয়, সবাই চিন্তিত অবস্থায় উদাস মনে বসে আছেন। তারা কোথায় আছে এবং বাইরের কেউ কি তাদের এই অবস্থান সম্পর্কে জানেন? পরের সকালে বেশ কিছু যাত্রীরা আশপাশের জায়গাগুলোকে খতিয়ে দেখছিল। দূরের জায়গাগুলো পুরো মরু এলাকা, কোনো জনবসতি নেই। খাদ্যের যোগান হবে কিভাবে, পানি কোথায় পাওয়া যেতে পারে, এসব নিয়ে আলোচনা হচ্ছিল। কিছু মানুষের অবস্থা ছিল এরকম, তারা পুরো এই ঘটনাকে স্বপ্ন মনে করে নিস্তেজ হয়ে আছেন।
আর কিছু মানুষ এই ঘটনার ভয়াবহতা ভেবে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। কারোর মধ্যে ভায়োলেন্সেরও প্রবণতা দেখা যায়। এদিকে যে যাত্রীরা কিছু দূর এক্সপ্লোরে বেরিয়েছিল তাদের কেউ কেউ অদ্ভুত কিছু ব্যাপার লক্ষ্য করে। একজন যাত্রী দেখেছিল পূর্বের দিকে একটি বিশাল টাওয়ার রয়েছে, তবে টাওয়ারটি বিধ্বস্ত এবং বহু বছর ধরে এটি অব্যবহৃত এবং পরিত্যক্ত পড়ে আছে। বিষয়টি খুবই অদ্ভুত, কারণ যে যাত্রী এই টাওয়ার দেখেছিল তার মনে পড়ে যে এরকমই একটি টাওয়ার তৈরি হওয়ার কথা ছিল 2026 সালের দিকে। মানে 3 বছর পর এরকম একটি টাওয়ার প্রস্তুত করার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে সেটা ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং বিধ্বস্ত পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ঠিক একইভাবে আরেকজন যাত্রী জঙ্গলের মধ্যে একটি ড্রিঙ্কিং ক্যান খুঁজে পান। সেখানে এটি উৎপাদনের তারিখ ছিল 2026, মানে 3 বছর পরের তারিখ। ট্রেনে একজন জীববিজ্ঞানীও ছিলেন, তার নাম কাইতো। তিনি জঙ্গলের এক জায়গায় এক বিশেষ উদ্ভিদ খুঁজে পান। উদ্ভিদটি জেনেটিক্যালি মডিফাইড ছিল। এরকম উদ্ভিদের বৃদ্ধি, পরিচর্যা, জেনেটিক্যাল ট্রিটমেন্ট 2023 সালে করা সম্ভব নয়। এত অ্যাডভান্স পদ্ধতি তৈরি হতে প্রায় 30 থেকে 40 বছরের মতো সময় লাগতে পারে। তবে অদ্ভুতভাবে জঙ্গলের এক জায়গায় এরকমই মডিফাইড উদ্ভিদগুলো পাওয়া যাচ্ছে। এই সবগুলো ব্যাপারকে একত্র করে বেশ বড়সড় একটা আলোচনা করা হয়। বাইরের পরিবেশ, তাদের আটক হওয়া এবং ভবিষ্যতের জিনিসগুলোকে এভাবে এখন খুঁজে পাওয়া, সবগুলো মিলিয়ে যা বোঝা গেল তারা কোনোভাবে ভবিষ্যতের পৃথিবীতে চলে এসেছে। অর্থাৎ 2023 সাল থেকে তারা সম্ভবত 2063 বা 40 বছর পরে চলে এসেছে। ব্যাপারটা বুঝতে পেরে ট্রেনের সবাই ভীত চিন্তিত হয়ে হতবাক হয়ে গিয়েছিল। কিভাবে তারা ভবিষ্যতে এসেছে? পৃথিবীর অবস্থা এরকম কেন? আরো কিছু ব্যাপার তাদের ভয়কে আরো দ্বিগুণ করে দেয়। তা হলো 2063 সালে মানুষের বিলুপ্তি ঘটেছে। সবকিছুই যেন পরিত্যক্ত আবর্জনার মতো। জলবায়ু খুব একটা সুবিধার নয়। এক্ষেত্রে যাত্রীদের সব থেকে চিন্তার বিষয় ছিল দুটি। এক, তারা কিভাবে তাদের অতীতে 2023 সালে ফিরে যেতে পারবে, আর দুই, মাত্র 40 বছর ভবিষ্যতে এত কিছুর বিলুপ্তি ঘটল কিভাবে। এদিকে বর্তমান 2023 সালে চারদিকে ট্রেনের 2 কোচ গুম হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। পুলিশের কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই, তাই হারানো সদস্যদের পরিবারগুলোকে প্রশাসন কোনোভাবেই কোনো বুঝ দিতে পারছেন না। পুরো পৃথিবীতে এই ঘটনা এক বিস্ময়কর ব্যাপার এবং ট্রেন্ডিং ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে ভবিষ্যতের সময়ে যাত্রীদের কাছে পানি নেই, খাবার নেই। এভাবে পার হয়ে গেছে 2 দিন। পানির দরকার সবার আগে। এজন্য রিও এবং এমা ট্রেনের উপরে একটি প্লাস্টিক শিট বিছিয়ে দেয়, বৃষ্টি হলে এখানে পানি জমা হবে। পরের সকালে রিওরা কয়েকজন জঙ্গলে পানির খোঁজে বেরিয়েছিল। জঙ্গলের চারদিকে ঘন সবুজ গাছগাছালি থাকা প্রমাণ করে যে আশেপাশে অবশ্যই কোনো জলপ্রপাত থাকার কথা। এই অনুসন্ধানের এক পর্যায়ে কেনজি জানায় তার কাছে পাওয়া চিঠিটি আসলে তার নয়, তার ছোট ভাইয়ের, যে কিনা 2 বছর আগে জেলে গিয়েছিল এবং গত 2 দিন আগেই সে ছাড়া পেয়েছে। কেনজি বলে তাদের পরিবার আর 10টা স্বাভাবিক পরিবারের মতো ছিল না। পরিবারের সৎ বাবা ছিলেন, আর তাদের বাবা মারা ছিলেন গ্যাংস্টার, জাপানের ইয়াকুজা গ্যাংয়ের সদস্য। বাবা মা হিসেবে তারা মোটেও যোগ্য ছিলেন না। প্রায় তাদেরকে মারপিট এবং অত্যাচার সহ্য করতে হতো, বিশেষ করে তার ছোট ভাইকে, যে কিনা তার থেকে 12 বছরের ছোট ছিল। তার উপর অত্যাচার সহ্য করা যায় না। একটা পর্যায়ে ভায়োলেন্স অনেক বেড়ে গেলে কেনজি তার ভাইকে নিয়ে পালিয়ে যায় এবং পরে কেনজি কিশোর বয়স থেকেই উপার্জন করে তাদের পেট চালাতো। প্রথমে কেনজি একজন পেপার ডেলিভারি ম্যানের কাজ নেয় এবং পরে একজন আধুনিক নাপিত হয়ে কঠোর পরিশ্রমের সাথে তাদের জীবনকে একটু উন্নত করার সে চেষ্টা করছিল। কিন্তু তার ছোট ভাই এমনটা না হয়ে তার বাবা মার পথে অনুসরণ করেছে। সে নানা অপরাধ কর্মে জড়িয়ে পড়ে, এভাবেই তার 2 বছরের জেল হয়। ব্যাপারটা জেনে রিও এবং এমা বেশ দুঃখিত হয় এবং লজ্জাও পেয়েছিল। শুধুমাত্র বেশভূষা এবং একটি চিঠি দেখে তারা কেনজিকে অপরাধী মনে করেছিল, যা মোটেও সঠিক নয়। উল্টো তো কেনজি তার সম্পূর্ণ বিপরীত একটা মানুষ। আর এভাবে কথাবার্তায় কেনজি, রিও এবং এমা তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তবে এখানে কেনজি এমাকে পছন্দ করতে শুরু করেছে, অন্যদিকে আবার এমা রিওকে পছন্দ করছিল। তো এভাবে তারা এগোচ্ছিল এবং একটা পর্যায়ে কেনজিরা ব্যাঙের দেখা পায়। পাশাপাশি সেখানে ভেজা মাটিরও সন্ধান পাওয়া গিয়েছে। এরপর সেই পথ অনুসরণ করে রিওরা আরো দ্রুত এগোতে থাকে। কিছু দূর এগোনোর পরেই তারা পাহাড়ের গা ঘেঁষে পানির সন্ধান পায়। পাহাড়ের চূড়ার ওপারে সম্ভবত একটি ঝর্ণা রয়েছে। তো ঝর্ণার খোঁজ পাওয়া গেল। তবে ওই বিকেলে আবার বৃষ্টির দেখা পাওয়া যায়। এতে পানির অভাব আপাতত মিটে যাচ্ছে। একদম বিশুদ্ধ পানি প্লাস্টিক শিট থেকে নিয়ে পানির বোতলে সংরক্ষণ করা হলো। এই বৃষ্টির দেখা মেলাটা সবার জন্য যেন একটি আশা। পানি পাওয়া গেল। এবার যদি ঠিকঠাকভাবে খাবারের ব্যবস্থা করা যায় তাহলে তারা অনেকদিন পর্যন্ত এখানে টিকে থাকতে পারবে। এখানে জীববিজ্ঞানী ছিলেন কাইতো। তিনি সকল যাত্রীদেরকে তথ্য দেন আশপাশের জঙ্গলগুলোতে কি কি উদ্ভিদ পাওয়া যেতে পারে এবং তাদের মধ্যে কোনটাকে খাদ্য হিসেবে বেছে নেওয়া যায়।
পাশাপাশি তিনি এটাও বলেছিলেন কোন উদ্ভিদ বিপজ্জনক, তাতে বিষ থাকতে পারে এবং কোনটা কোনোভাবেই ভক্ষণ করা যাবে না। পরবর্তীতে যাত্রীরা কয়েকটা গ্রুপে ভাগ হয়। প্রত্যেকটা গ্রুপ জঙ্গলের পাহাড়ের আলাদা আলাদা জায়গায় গিয়ে এসব ভক্ষণযোগ্য উদ্ভিদের খোঁজ করছিলেন। কিন্তু তারপরে এ সময় এমা ভুলবশত একটি বিষাক্ত ফল খেয়ে ফেললে, বিষাক্ত ব্লুবেরি ফল। তবে তাতে বিষের মাত্রা খুব একটা বেশি না হয় এমা এবারের মতো বেঁচে গেছে। এদিকে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য যাত্রীদের সবাই একটি বসতি গড়ার পরিকল্পনায় লেগে পড়েছিল। জঙ্গলের নানা গাছগাছালি থেকে কাঠ সংগ্রহ করে বাসন কোসন এরকম বসবাসের কিছু জিনিসপত্র তৈরি করা হয়। কাঠ পুড়িয়ে আগুন জ্বালানো, বাঁশ দিয়ে তাঁবু বানানো, এরকম অনেক কিছু। এখানে যাত্রীদের ক্রেডিট কার্ডগুলোকে ধারালো করে ছুরির মতো করে বানানো হচ্ছিল। এই ব্যাপারগুলো দেখে বেশ অদ্ভুত লাগে, কারণ যে মডার্ন সোসাইটি নিজেদের জীবন সহজ করার জন্য দিনের পর দিন প্রযুক্তির ব্যবহার করে যাচ্ছে, কারো সঙ্গ ছাড়াই বাঁচার চেষ্টা করছিল, তারাই আজ একত্র হয়ে প্রকৃতির সম্পদ কাজে লাগাচ্ছে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, যেখানে কিনা কিছুদিন আগেও কেউ কাউকে চিনত না, পরোয়া করত না। এখানে প্রত্যেক যাত্রীরা তাদের দক্ষতা সম্পর্কে বলে, জেনে নেওয়া হলো কাকে দ্বারা কি কাজ করিয়ে নেওয়া সম্ভব, একের মাধ্যমে অন্যের কিভাবে উপকার হতে পারে। মোট এখানে 46 জন যাত্রী, যে যে কাজে পটু হবে, রান্না ধোয়া শিকার, তাকে তা করতে দিয়ে এভাবে পুরো গ্রুপকে টিকিয়ে রাখা সম্ভব। পরের সকালেও খাদ্যের খোঁজ করা হচ্ছিল। তবে এ সময় কাইতো অন্য একজন মানুষকে লক্ষ্য করে যে তাদের যাত্রীদের কেউ ছিল না। কাইতো তাকে লক্ষ্য করেছিল, তবে উক্ত ব্যক্তিটি কাইতোকে আহত করে চলে যায়। উক্ত ব্যক্তিটিকে রিওরার দূর থেকে লক্ষ্য করেছিল, তবে তারা চেহারা দেখতে পারেনি। ব্যাপারটা বেশ অদ্ভুত। এরকম দুর্গম এলাকায় এতদিন পর্যন্ত যেখানে কোনো মানুষের সন্ধান ছিল না, আজ হুট করে একজনকে সেখানে দেখা যাচ্ছে। যাই হোক, আপাতত কাইতোর চিকিৎসা করা দরকার, কিন্তু তার এত গুরুতর ক্ষতের চিকিৎসা করার মতো বিশেষ কোনো মেডিকেল সামগ্রী তাদের কাছে ছিল না। তবে কিছু সুসুতা খুঁজে বের করা হলো, কিন্তু ক্লিনিক্যাল সেলাই করার মতো দক্ষ কেউ এখানে নেই। অতিমাত্রায় রক্ত ঝরে যাওয়ার মানে হচ্ছে কাইতোর মৃত্যু। কাইতোকে কোনোভাবেই মরতে দেওয়া যাবে না, কারণ তিনি এখানে সব থেকে জ্ঞানী লোক। তার থেকে জ্ঞান নেই ভক্ষণযোগ্য প্রাণী, উদ্ভিদ এগুলোকে বাছাই করতে হবে, এবং খাদ্য থেকে নিরাময় পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে এই কাইতো লোকটির অত্যন্ত প্রয়োজন রয়েছে। তো এরপর যাত্রীরা কাইতরি থেকে পাওয়া জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে কিছু ঔষধি উদ্ভিদ খুঁজে বের করে। এগুলো পিষে অ্যান্টিবায়োটিকের মতো তৈরি করা হয়। পরে তা ব্যবহার এবং অন্যান্যদের পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে কাইতোর ক্ষত ড্রেসিং করে দেওয়া হয়েছিল। এভাবে 3 দিন চিকিৎসার পর কাইতো সুস্থ হতে শুরু করেছে। জ্ঞান ফিরতেই কাইতো বলেছিল সে জঙ্গলে একজন অচেনা মানুষের দেখা পায়, যে আর কি তাকে আহত করেছিল। অর্থাৎ জঙ্গলে তারা বাদেও অন্য মানুষ আছে এবং তারা হিংস্র, তাই তাদের থেকে যাত্রীদের সতর্ক থাকা দরকার। এই আত্মরক্ষার জন্য রিওরা যাত্রীদেরই একজন, যার নাম হচ্ছে ইয়াচি, এই লোকটির সাহায্য নেয়। ইয়াচি একটি প্রতিরক্ষা কোম্পানিতে গার্ড হিসেবে কাজ করেছেন। তিনি যাত্রীদের বসবাসের চারদিকে কিছু ফাঁদ তৈরি করা শিখিয়ে দেন। অপরিচিত কেউ আসলে এখানে ফাঁদে পড়ে যাবে, এভাবে যাত্রীদেরকে বিপদমুক্ত রাখা সম্ভব। এবং এই ব্যবস্থাটা কাজেও লেগেছিল, কারণ পরের দিনই শোনা যায় কেউ একজন কোন একটা ফাঁদে পড়েছে। পরবর্তীতে রিওরা গিয়ে দেখে একটা বাচ্চা একটা ট্র্যাপে পড়েছিল। বাচ্চাটি তাদেরই মতো পোশাক আশাক পরা শহুরে বাচ্চা, কিন্তু বাচ্চাটি ফাঁদ থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে যায়। রিওরা তাকে ফলো করছিল। এভাবে ফলো করতে করতে তারা কয়েক কিলো রাস্তা পার করে নেয় এবং একটি বিলের ধারে চলে এসেছিল। তবে বাচ্চাটি এখানে রিওদেরকে অপেক্ষা করতে বলছে। এরপর বিলের ওপারে বাচ্চাটি কোথাও চলে যায়। এদিকে রিওদের পাত্তা না পেয়ে কেনজিও খুঁজে বেরিয়েছিল। পরে সেও বিলের ধারে সেই এলাকাটায় চলে আসে। পরে তারা 3 জনেই ধারের কাছে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করে। তারা নিজেরা গল্প করছিল। রিও বলে অতীতের এক ঘটনার জন্য সে নিজেকে বারবার অপরাধী মনে করে। তার একটা গুরুতর আক্ষেপ রয়েছে। অতীতে তাদের এক মিশনে তার সিনিয়র খুব বুঝে শুনে রিওকে তার পদক্ষেপ নিতে বলেছিল। ভয় করে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া তাদের সবার জন্য খুবই বিপজ্জনক হবে। কিন্তু রিওরই একটা ভুল সিদ্ধান্ত পুরো মিশনটাকে গড়বড় করে দেয়। এতে রিওকে বাঁচাতে তার সিনিয়রই ঝুঁকি নিয়েছিল এবং পরে তিনি আহত হয়েছিলেন। আগুনে তার 2টো পাই অকেজো হয়ে যায়। তার সিনিয়র আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন, আর তার পুরো দায়ভারটা রিওর একার। এটাই হচ্ছে তার অপরাধবোধ, যেটা কিনা তাকে সবসময় খুবরে খাচ্ছে। তাই উক্ত ঘটনার পর থেকে রিও এটাই সিদ্ধান্ত নিয়েছে যে সে তার জীবনকে শুধুমাত্র মানুষের উপকারের জন্যই উৎসর্গ করবে। এদিকে রাত গভীর হলে দেখা যায় সে বাচ্চাটি কিছু লোক নিয়ে বিলের ওপারে এসেছে। এরপর লোকগুলোর সাথে বিলের ওপারে যাওয়া হলো। বিলের ওপারে ট্রেনের অন্য কোচ, অর্থাৎ অন্য 6 নম্বর কোচটির সন্ধান পাওয়া যায়। এই কোচে করে উক্ত মানুষগুলো, অর্থাৎ সে বাচ্চা সহ বাকি যাত্রীগুলো এখানে এসেছেন। তাহলে বিলের একদিকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে কোচ নম্বর 5 এবং বিলের এপারে আছে কোচ নম্বর 6। কোচ 6-এর এই লোকের নাম হচ্ছে হিনাতা।
তার আচরণ দেখে মনে হয় তাকে উক্ত কোচের যাত্রীরা নেতা বানিয়েছেন। এখানে দুই কোচের মধ্যে আলোচনা হয়। দুই পক্ষই বলছিল তারা কিভাবে এরকম পরিবেশে এসে উপস্থিত হয়েছেন। তবে এখানে দুই পক্ষের মধ্যে বেশ কিছু আলাদা ব্যাপার পরিলক্ষিত হয়। একদিকে যখন 5 নম্বর কোচকে পানি এবং খাবারের জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে, সে জায়গায় কোচ নম্বর 6 এর কষ্ট অনেক কম। তারা বিলের কাছে থাকায় শুরু থেকেই তারা পর্যাপ্ত পানি এবং খাদ্য হিসেবে মাছ পেয়েছিল। এছাড়াও কোচ 6 এর যাত্রীরা শুরুর দিন থেকেই তাদের চারদিকের পরিবেশকে বসবাসযোগ্য করে বানিয়ে যাচ্ছিলেন। তাদের কোচকে তারা বাড়িতে রূপান্তর করেছে। কোচ 6 এর যাত্রীদের মধ্যে কেনজি উক্ত ব্যক্তিটিকেও দেখতে পায়, যে কিনা আগে জীববিজ্ঞানী কাইতোকে আহত করে পালিয়েছিল। পরবর্তীতে ব্যক্তিটি কেনজিদের কাছে ক্ষমা চায়। সে আসলে ওই সময় কাইতোকে দেখে ভয় পেয়েছিল। সে ভেবেছিল কাইতোরা সম্ভবত এই ভবিষ্যতের মানুষ, যারা কিনা অতীত থেকে আসা এই যাত্রীদের পাকড়াও করবে এবং মেরে ফেলতে পারে। ব্যাপারটা শুনে এমা তখন জিজ্ঞেস করে হিনাতারা কিভাবে বুঝতে পারলো যে তারা ভবিষ্যতে এসেছে। তখন হিনাতা বলে, এখানে এসে পৌঁছার প্রথম দিনই তারা বিলের কাছে একটি পরিত্যক্ত লঞ্চ আবিষ্কার করেছিল। লঞ্চে একটি রেডিও পাওয়া যায়, রেডিও টেপ রেকর্ড এবং আরো কিছু তথ্য থেকে তারা জানতে পেরেছিল ইতিমধ্যে 2060 সাল পার হয়ে গেছে, মানে তারা ভবিষ্যতে এসেছেন। পাশাপাশি হিনাতা অতীতের কিছু ইতিহাসও জানতে পেরেছিল। অতীতে 2026 সালে, অর্থাৎ তাদের 2023 সাল থেকে আরো 3 বছর পর, একটি বিশালাকার উল্কা পৃথিবীতে আঘাত হানে। এটা সরাসরি প্রশান্ত মহাসাগরে নিক্ষিপ্ত হয়েছিল। এর ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই 100 কোটি লোকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। যদিও কিছু মানুষ বেঁচে ছিল, কিন্তু তারা ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া ধূলিময় পরিবেশে টিকে থাকতে পারেনি। ধূলিময় পরিবেশে সূর্যকিরণ পৃথিবীর জমিন পর্যন্ত নামতে পারছিল না। এতে সূর্য শক্তি এবং বিরূপ পরিবেশের প্রভাবে মানুষ সহ বেশিরভাগ প্রাণী প্রজাতির মৃত্যু ঘটেছে। তবে পরে সময়ের সাথে সাথে পরিবেশ স্বাভাবিক হয়। এখন যদিও পৃথিবীর পরিবেশ বসবাসযোগ্য হয়েছে, তবে তারা বাদে নতুন কোনো মানুষের অবস্থান এখানে নেই। পাশাপাশি হিনাতা এও বলেন, তারা যদি কোনোভাবে তাদের পূর্বের সময়ে অর্থাৎ 2023 সালে ফিরে যেতে পারে, তবে তারা প্রশাসনকে এই দুর্যোগ সম্পর্কে আগাম পূর্বাভাস দিতে পারবে। তখন উল্কার নিক্ষিপ্ত হওয়া ঠেকানো বা পৃথিবীর মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এরকম কিছু একটা করা যেতে পারে। হিনাতা বলে, পৃথিবী রক্ষার জন্য হলেও এখন তাদের পূর্বের সময় ফিরে যাওয়া দরকার। তারা যেহেতু ভবিষ্যতে আসতে পেরেছে, তাহলে অবশ্যই পূর্বে ফিরে যাওয়ার কোনো না কোনো উপায় থাকার কথা, যেটা তাদেরকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে। পরের সকালে রিনা এবং এমা কোচ 6 এর এলাকায় একটু বেড়াতে গিয়েছিল। এ সময় সেখানে তারা মাটিতে দাফন অবস্থায় একটি লাশ খুঁজে পায়। এমারা ভেবে নেয় এটা কোচ 6 এর কাজ, যারা কিনা এখানে কাউকে মেরে এখানে দাফন করে রেখেছিল। তারা এমনই ভাবছে, আর তখনই কোচ 6 এর কয়েকজন সেখানে চলে এসেছিল। লোকগুলো বলছে এমারা যেন ওই লাশের ব্যাপারে তাদের গ্রুপকে না জানায়, নয়তো তাদের পরিণতি ভালো হবে না। কিন্তু ব্যাপারটা জানা মাত্রই এমারা পালানোর চেষ্টা করে। তবে এখানে রিনা পালাতে পেরেছিল। সে এসে তার কোচের সবাইকে জানায় তারা কোচ 6 এর এলাকায় একটি লাশ পেয়েছে। তাদের উপর আক্রমণের কথাও বলা হয়। অন্যদিকে এমা রিনার সাথে আসতে পারেনি, তবে সে অন্যদিকে পালিয়েছে। তাকে লোকগুলো সেখানে ধাওয়া করছিল। এদিকে ব্যাপারটা জানা মাত্রই কেনজি এবং রিও এমাকে উদ্ধার করতে বেরিয়ে যায়। অন্যদিকে এমা পালিয়ে একটি লঞ্চের কাছে এসে উপস্থিত হয় এবং এখানে সে লুকিয়ে পড়েছিল। এই লঞ্চেরই ব্যাপারে কিন্তু হিনাতা আগে জানিয়েছে, যেখানে কিনা হিনাতা রেডিওটি পায়। এদিকে কেনজিরা কোচ 6 এর এলাকায় এসে এমার খোঁজ করছে। এভাবে খোঁজ করতে গিয়ে তারা দেখে এই কোচে রক্তপাতের চিহ্ন। এর মানে সত্যি এখানে কোনো হত্যাকাণ্ড ঘটেছে, যার লাশটি হয়তো রিনারা দাফন অবস্থায় খুঁজে পেয়েছিল। তখন হিনাতা একটা ব্যাপারের খোলাসা করেন। আসলে তাদের কোচে একজন অপরাধী উঠেছিল। তো যখন তাদের কোচ টাইম ট্রাভেল করে এখানে চলে আসে, তো সবার মতো এই অপরাধীও খুব ভয় পেয়ে যায়। পরে অতিমাত্রায় ঘাবড়িয়ে গিয়ে সে ছুরি আঘাত করতে উদ্যত হয়েছিল। তখন সে ব্যক্তিটিকে দমাতে গিয়ে হিনাতা এবং তার ধস্তাধস্তি হয়, আর এতে ভুলবশত উক্ত অপরাধীটি ছুরি আঘাতে মারা গিয়েছে। আর এটা একটা কারণ যে এরকম প্রতিবাদ বা সাহস দেখে পরবর্তীতে হিনাতাকে যাত্রীরা তাদের নেতা বানিয়ে নেন। অন্যদিকে এমা লঞ্চে লুকিয়ে আছে। একটা সময় এখানে হিনাতা চলে আসেন, আর তিনি এসেই একের পর এক ডিভাইসগুলোকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছিলেন। বিষয়টা বেশ সন্দেহজনক। তবে একটা পর্যায়ে হিনাতা এমাকে খুঁজে পান। হিনাতা থেকে জানা গেল সে আসলে কখনো এই সময় থেকে পূর্বের সময় ফিরে যেতেই চায় না। কারণ ট্রেনে আসার সময় হিনাতা জানতে পারে তার ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে। তার কোম্পানিকে আর টিকিয়ে রাখা সম্ভব নয়। পাশাপাশি তার ঘরবাড়ি সম্পত্তি সব নিলামে উঠে সে নিঃস্ব হয়ে গিয়েছিল। কিন্তু ভবিষ্যতের এই সময় হিনাতা একজন নেতা, সবাই তাকে মানে এবং তার নির্দেশনাতেই নতুন এক সমাজ সৃষ্টি হচ্ছে। এরকম নেতৃত্ব ছেড়ে হিনাতা পূর্বের ব্যর্থ জীবনে ফিরে যেতে চায় না। কিন্তু এমা এখন এই বিষয়গুলোকে জেনে ফেলেছিল।
তাই হিনাতা তাকে পাকড়াও করে এই লঞ্চে বেঁধে দেয়, যাতে এই ব্যাপারগুলো সে অন্য কাউকে জানাতে না পারে। এদিকে এমার খোঁজ না পাওয়ায় 5 নম্বর কোচের মধ্যে দুশ্চিন্তা বাড়ছিল। তারা কোচ নম্বর 6-দেরকে তাদের জন্য বিপজ্জনক মনে করছে। পাশাপাশি হিনাতাও আবার তার যাত্রীদের বলে কোচ 5-এর যাত্রীরা তাদের বিরুদ্ধে পরিকল্পনা করছে, ওরা সম্ভবত তাদের খাবার এবং অন্যান্য সম্পদ কেড়ে নিতে চায়। তো এভাবে এমার নিখোঁজ হওয়ার ব্যাপারটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে একটা বড়সড় গন্ডগোল পেকে গেল। কোচ 5-এর যাত্রীরা আগাম সতর্কতা হিসেবে কিছু অস্ত্র বানিয়ে নেন, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই কোচ 6-এর কয়েকজন যাত্রী এদেরকে আক্রমণ করতে এসেছে। এভাবে ধাওয়া পাল্টা ধাওয়াতে দুই গ্রুপের মধ্যে বড় সংঘর্ষ, মোট কথা যুদ্ধের সূচনা হয়। এতে দুই পক্ষই ভালো রকমের ঘায়েল হচ্ছিলেন। যুদ্ধের এই দামামা দেখে হিনাতা বেশ চিন্তায় পড়ে, ভয় পেয়ে যায়। তাই সে পরিকল্পনা করে সে এমাকে মেরে ফেলবে, তাহলে পরে আর তার ধরা পড়ার কোনো আশঙ্কা থাকবে না। কিন্তু সে এসে দেখতে পায় এমা সেখানে নেই, পালিয়েছিল। এমা সেখান থেকে পালিয়ে দ্রুত তার লোকদের কাছে ফিরে যাচ্ছে। হিনাতা এটা কোনোভাবেই হতে দিতে চাচ্ছিল না, সে তাকে খুঁজছিল। তবে এমাকে খুঁজে পাবার আগেই এমা তার লোকদের কাছে ফিরে এসেছে। এমা সকলকে বলে দেয় হিনাতার আসল উদ্দেশ্য কি, সে নিজেও ফিরবে না, অন্যদেরকেও ফিরতে দিবেন না। আর কেউই যেন ফেরার কোনো উপায় বের করতে না পারে, এজন্য সে এখানকার সকল কমিউনিকেশন ডিভাইস নষ্ট করে দিয়েছে। এমনকি এই যুদ্ধের পিছনেও তার হাত ছিল। এ সময় হিনাতা তার নিজের ভাবনার কথা বলে। সে বলে তাদের এ সময় থাকা উচিত। এখানে তারা কত ভালো আছে, পূর্বের সময়ের মতো মাত্রাতিরিক্ত কাজের চাপ নেই, প্রতিযোগিতা নেই, ঘৃণা হিংসা নেই। সবাই একত্রে কাজ করে তাদের প্রয়োজন মিটিয়ে যাচ্ছে। পাশাপাশি এখন এই পুরো পৃথিবীটাই হচ্ছে তাদের, তারা যেভাবে ইচ্ছা এটাকে সাজাতে পারবে। কিন্তু হিনাতার এসব ব্রেইন ওয়াশ কথাগুলোকে গ্রুপের সবাই ঠিকঠাক ধরতে পেরেছিল। তারা হিনাতার কথাগুলোতে রাজি নয়, বরং হিনাতাকে চলে যেতে বলা হচ্ছে। হিনাতা চলে যাবে, তবে যাওয়ার আগে সে একটি ডায়েরি দিয়ে যায়। এই ডায়েরিটি সে লঞ্চে খুঁজে পেয়েছিল। ডায়েরি ঘেটে জানা যায় কাছেরই এক পাহাড়ে একটি টাওয়ার রয়েছে, যেখানে কিনা অনুসন্ধান চালালে পূর্বের সময় ফিরে যাওয়ার হয়তো কোনো উপায় বের করা সম্ভব। এই তথ্য জানার পর ওই রাতেই যাত্রীদের মধ্যে 2 জন উক্ত পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। পাহাড়ের কাছাকাছি এসে তারা একটি অদ্ভুত পাথর খুঁজে পেয়েছিল। পাথরের আলোকিত আভা এবং পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে এটা সেই নিক্ষিপ্ত উল্কার কিছু খণ্ড অংশ। এরকম কোনো পাথর পৃথিবীর কোনো সম্পত্তি হতে পারে না। এদিকে 2023 সালের সময় একজন বিজ্ঞানী নাম হচ্ছে ইৎসুকি, তিনি একটি সিসিটিভি ফুটেজ চেক করছিলেন হারিয়ে যাওয়া ট্রেন কোচ দুটি থাকতে পারে কোথায়। এভাবে পর্যবেক্ষণে তিনি দেখতে পান ট্রেন হারিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানে একটি ওয়ার্ম হোল তৈরি হয়েছিল। ভূমিকম্প এবং আরো কিছু বিষয়বস্তুর উপর ভিত্তি করে সম্ভবত এই মহাজাগতিক জিনিসটি খুলে গিয়েছে। ইৎসুকি বুঝতে পারেন এই ওয়ার্ম হোলই তাহলে ট্রেনের কোচ দুটিকে গ্রাস করে নিয়ে সেগুলোকে সময়ের অন্য এক জগতে পাঠিয়ে দিয়েছে, যেখানে তারা এখন আটক। কিন্তু এই সময়টা কত হতে পারে এবং সেখান থেকে তাদেরকে কি আদৌ ফিরিয়ে আনা সম্ভব, এটা ইৎসুকি কোনোভাবেই বুঝতে পারছিলেন না। অন্যদিকে 2063 সালে 6 নম্বর কোচের বেশ কিছু যাত্রীরা রিওদের কাছে চলে এসেছিল। তারা হিনাতার সাথে এখানে থেকে যেতে ইচ্ছুক নন, তারা পূর্বের সময় ফিরে যেতে যাচ্ছেন। পাশাপাশি গত রাতে যে উল্কা অংশটা পাওয়া গিয়েছিল এটা খতিয়ে দেখা হচ্ছে। এভাবে নানা পর্যবেক্ষণে জানা যায় এটার মধ্যে ম্যাগনেটিক চার্জ বা চৌম্বকীয় শক্তি রয়েছে, যেটা আবার পৃথিবীর তুলনায় সম্পূর্ণ আলাদা। এই অংশটিতে আলো দেয়া হলে সে আলো চুষে নেয় এবং আরো আলোকিত হয়ে সে ম্যাগনেটিক চার্জকে বহুগুণে বাড়িয়ে দিয়ে চারদিকে ছড়িয়ে দিতে পারে। এরকম নানা গবেষণায় যাত্রীরা বুঝতে পারলো এরকম আরো কিছু উল্কা অংশ তাহলে আশেপাশেই থাকার কথা। তো এরকম বেশ কিছু উল্কাগুলো একত্র করে একটি বড় ম্যাগনেটিক ফিল্ড বানানো সম্ভব, যেটা তাদেরকে অবশ্যই কোনো না কোনো সুবিধা দিতে পারবে। এখানে যাত্রীদের মধ্যে থাকা এক বাচ্চা ছেলে বলে ওই দিন টাইম ট্রাভেলের পূর্বে সে আকাশে ধূমকেতুর মতো কিছু একটা দেখেছিল। পাশাপাশি 2023 সালে বিজ্ঞানী ইৎসুকিও ঠিক এই বিষয়টি তদন্ত করছিলেন। তিনি পূর্বের ফুটেজ ঘেটে দেখেন ট্রেন নিখোঁজ হওয়ার পূর্বে একটি উল্কা দেখা গিয়েছে। আরও তদন্তের পর ধারণা করা হয় মহাকাশে সম্ভবত সুপারনোভা বিস্ফোরণ হয়েছিল। মূলত মহাকাশে যখন কোনো তারা তার পুরো জীবনকাল শেষ করে ফেলে তখন সেটা সুপারনোভা বিস্ফোরণ হয়ে ফেটে যায়। এই বিস্ফোরণে অতিমাত্রায় শক্তি উৎপন্ন হয় এবং সেটা চারদিকে প্রবল বেগে ছড়িয়ে পড়ে। আর এত বেশি শক্তি ছড়িয়ে পড়লে তখন আশপাশের গ্রহ নক্ষত্রগুলোকে প্রভাবিত করে। পৃথিবীতেও ঠিক এই শক্তির প্রভাবে ওই দিন ভূমিকম্প তৈরি হয়েছিল। শুধু ভূমিকম্প নয়, ব্ল্যাক হোলের মতো ব্যাপারগুলো এভাবে সৃষ্টি হওয়া সম্ভব। এতে করে স্পেস টাইমেও বড় ধরনের হেরফের বা প্রভাব পড়তে পারে। তো এসব ব্যাপারের আলোচনায় বিজ্ঞানী ইৎসুকি বুঝিয়ে দেন কোচ দুটির টাইম ট্রাভেলের কারণ হচ্ছে এই সুপারনোভা এক্সপ্লোশন। এরকম বিস্ফোরণে পৃথিবীর স্পেস টাইমে এক ধরনের ছিদ্রের তৈরি হয়, এভাবে ওয়ার্ম হোলের সৃষ্টি হয়েছে।
আর এই মহাজাগতিক ছিদ্রে প্রবেশ করে যাত্রীরা ভবিষ্যৎ সময়ে গিয়ে হারিয়ে যায়। এদিকে যাত্রীরাও তাদের টাইম ট্রাভেলের কারণটা বুঝতে পেরেছিল। সবকিছুর পিছনে রয়েছে সুপারনোভা এক্সপ্লোশন এবং ওয়ার্ম হোলের সৃষ্টি হওয়া। যাত্রীরা এটাও বুঝে যায় তাদের পূর্বের সময় ফিরে যেতে হলে আবার তাদেরকে এই ওয়ার্ম হোল তৈরি হওয়ার অপেক্ষা করতে হবে, তা খুঁজে বের করতে হবে, অথবা এটা তৈরি হওয়ার কোনো উপায় আছে কিনা এটাও জানতে হবে। এই ওয়ার্ম হোল সৃষ্টির জন্য প্রচুর পরিমাণে শক্তির দরকার, এত পরিমাণ শক্তি যে সুপারনোভা বিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটিয়ে স্পেস টাইমে ছিদ্র তৈরি হতে পারে। পরের সকালে ঘনমাত্রার বৃষ্টিপাত শুরু হয়েছিল। এতে তাদের তাঁবু, প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার সবকিছুই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। এমন পরিবেশে যাত্রী ইয়াচি বেশ ভীত হয়ে উঠেছিল। সে পাগল প্রায় অবস্থায় বলছিল সে কোচের শেষ প্রান্তে অর্থাৎ টানেলের নিচে গিয়ে অবস্থান করতে চায়। টানেলের মধ্যে থাকলে কোনো বিপদ হবে না। তো ইয়াচি গেটলক খুলতে গিয়েই দেখতে পায় একটি আলোকিত গোলাকার ছিদ্রের মতো তৈরি হয়েছে। ছিদ্রটা ইয়াচির একটি পুতুলকে গ্রাস করে নেয়। রিওরাই বৃত্ত দেখে অবাক হয়েছিল, কারণ এটা একটা ওয়ার্ম হোল, তবে আকারে এটা অনেক ছোট ছিল। সম্ভবত ঝড়, বৃষ্টি, বজ্রপাত, পাশাপাশি স্পেস টাইমে কোনো বড় গড়বড় হয়ে এই ওয়ার্ম হোলের আবির্ভাব ঘটেছে। তবে যাই হোক, এই ওয়ার্ম হোল তাদের এত বড় কোচকে কখনো গ্রাস করতে বা টেনে নিতে পারবে না, যেহেতু ওয়ার্ম হোলটি আকারে ছোট এবং তার শক্তি কম। এদিকে পাগল প্রায় ইয়াচি তার পুতুলটি নিতে এই ছিদ্রেই প্রবেশ করতে চায়, তবে রিওরা তাকে কোনোভাবে থামিয়ে দিয়েছে। রিও বলে কোনো রকম প্রোটেকশন ছাড়া ওয়ার্ম হোলে প্রবেশ বিপজ্জনক হতে পারে। ওয়ার্ম হোলের প্রচুর মাত্রার শক্তি শরীরকে ছিন্ন ভিন্ন করে নিঃশেষ করার জন্য যথেষ্ট। এদিকে ঝড় বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে ওয়ার্ম হোল ছোট হতে হতে হারিয়ে যায়। অন্যদিকে 2023 সালে দুইজন গোয়েন্দা রেল স্টেশনে হারানো কোচ দুটির তদন্ত করছিলেন। হঠাৎ এ সময় ইয়াচির উক্ত পুতুলটি এখানে এসে পড়েছিল। অর্থাৎ উক্ত সে ওয়ার্ম হোলটি 2023 এবং 2063 এই দুটি টাইমলাইনকে যুক্ত করতে পারছে। এদিকে ভবিষ্যতের সকল যাত্রীরা ওয়ার্ম হোলের ব্যাপারে আলোচনা করছিল। টানেলের ভিতরের এক প্রান্তে এই বৃত্তের সৃষ্টি হয়। কোনো কিছুর দ্বারা স্পেস টাইমে গড়বড় হয়ে এবং পাশাপাশি প্রবল ঝড় বৃষ্টি হলেও এটা কোনোভাবে তৈরি হচ্ছে। কিন্তু ওয়ার্ম হোলের আকারটা ছোট ছিল, আর এত ছোট ওয়ার্ম হোল তাদের এত যাত্রীদেরকে গ্রাস করতে পারবে না। বৃহৎ আকারের একটি ওয়ার্ম হোল তৈরি করাতে পারলে তবেই পুরো কোচটিকে ভিতরে প্রবেশ করানো সম্ভব। আর এভাবেই হয়তো তারা তাদের পূর্বের সময়ে ফিরে যেতে পারবে। তাই পরের বার যদি কোনো ঘটনায় এই ওয়ার্ম হোল খুলে যায়, তখন তাদের কাজ হবে এটার আকারকে বড় করা বা বৃহৎ বানানো। তবে ওয়ার্ম হোলের আকার বৃদ্ধির জন্য দরকার প্রচুর শক্তি, আর এই শক্তি বাইরের কোনো সোর্স থেকে দিতে হবে। আপাতত তাদের কাছে এরকম শক্তির উৎস হিসেবে ছিল সেই উল্কা অংশগুলো। তবে পরের দিন থেকে যাত্রীরা আশপাশের এলাকাগুলোয় খোঁজ চালাচ্ছে। এরকম আরো বেশ কিছু উল্কা অংশ সংগ্রহ করতে হবে বা অন্য কোনো শক্তির উৎস খুঁজতে হবে, যেটা ব্যবহার করে ওয়ার্ম হোলের আকারটা বড় করা যায়। তো এভাবেই খুঁজতে গিয়ে এক যাত্রী আবিষ্কার করে জঙ্গলের এক জায়গায় একটি বৈদ্যুতিক পোল রয়েছে। এখন এই পোলের তার ধরে যদি বৈদ্যুতিক স্টেশন পর্যন্ত পৌঁছানো যায়, তবে সেখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। আর এই বিদ্যুৎ দিয়ে তাদের কোচকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে পরিণত করা সম্ভব, এবং তা দিয়ে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করা যাবে। সহজ কথায়, বৈদ্যুতিক শক্তি দিয়ে তৈরি একটা ব্যবস্থায় ওয়ার্ম হোলের শক্তি বাড়ানো সম্ভব, বা তার আকার বড় করা যেতে পারে। এরপর বৈদ্যুতিক পোলের তার থেকে স্টেশনের পথ খোঁজা হচ্ছিল। তারের পথগুলোকে অনুসরণ করে অবশেষে কয়েকদিনের চেষ্টার পর স্টেশনটি খুঁজে পাওয়া সম্ভব হয়। এই বৈদ্যুতিক স্টেশনটি বালির নিচে অনেক বছর ধরে চাপা পড়ে আছে। তবে ভাগ্য ভালো বলতে হয়, কারণ স্টেশনের ভিতরে তেমন কোনো ক্ষতি হয়নি। ভূমির নিচে থাকায় এবং কঠিন সুরক্ষার জন্য এখন পর্যন্ত এখানকার সকল কলকব্জা ঠিকঠাকই রয়েছে। স্টেশনে ভালো পরিমাণে বিদ্যুৎও সংরক্ষণ করা ছিল। পরে এই বিদ্যুৎগুলো তারের মাধ্যমে ট্রেন কোচ পর্যন্ত নিয়ে আসা হয়। এরপর কোচের এক প্রান্তে তার পেঁচিয়ে ইলেকট্রিক ইন্ডাকশন তৈরি করা হচ্ছে। পাশাপাশি তার বিপরীতে টানেলের অন্য প্রান্তে যেখানে ওয়ার্ম হোল তৈরি হতে পারে, সেখানে উল্কা অংশ রাখার সাথে কিছু বৈদ্যুতিক কয়লাও রেখে দেওয়া হলো। মোট কথা, ট্রেন কোচ এবং ওয়ার্ম হোল এই দুইয়ের মাঝে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হলো। এরপর একদিন কেনজি লক্ষ্য করে সেই দিনের আবহাওয়া খারাপ, রাতে সম্ভবত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু কেনজি জানিয়ে দেয় সে আর পৃথিবীতে ফিরে যেতে চায় না। তার পরিবার বলতে শুধু একমাত্র ছোট ভাইটিই ছিল, যে কিনা তার বিশ্বাস রাখেনি। তাই এরকম পৃথিবীতে সে আর ফিরে যেতে চাচ্ছেন না। এখানে এমা রিওকে পছন্দ করত, তাই সে কেনজিকে এও আশ্বাস দিতে পারছিল না যে তার পক্ষে কেনজিকে নিয়ে কোনো পরিবার বা এরকম কোনো সম্পর্ক তৈরি করা সম্ভব। তবে এ সময় রিও কেনজিকে বুঝায় সবকিছুতেই চেষ্টা চালিয়ে যেতে হয়, এটাই নিয়ম। তার ভাই হয়তো এতদিনে তার ভুল বুঝতে পেরেছে এবং সে হয়তো তার অপেক্ষাতেও আছে। তাই কেনজির উচিত আরেকবার ফিরে গিয়ে তার ভাইটিকে সঠিক পথে নিয়ে আসা। প্রবল বেগে ঝড়ো বাতাস বইছিল। রিওরা দ্রুত সবাই ট্রেনের দিকে এগিয়ে যায়। বিরূপ আবহাওয়াতে ওয়ার্ম হোলের আবির্ভাব ঘটেছিল।
পাশাপাশি উল্কাকণা এবং বিদ্যুৎ দিয়ে বানানো তাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ধীরে ধীরে ওয়ার্মহোলের আকারকে বড় করছে। এরপর যাত্রীরা দ্রুত ট্রেনে উঠেছিল। একে একে সবাই উঠে যায়, তবে শেষে ওঠার সময় কেনজি বাধা পেয়েছে। গাছের ডালপালায় কেনজি আটকা পড়েছিল, কিন্তু যাত্রী ইয়াচির প্রবল চেষ্টায় অবশেষে কেনজিকে উঠিয়ে নেওয়া হয়। তবে ইয়াচি ফিরে যাবেন না। তার ইচ্ছা, তিনি এই ভবিষ্যৎ পৃথিবীতেই থেকে যেতে চান। তিনি এখানেই তার শান্তি খুঁজে পেয়েছেন। কোচের গেট লক করে দেওয়া হলো। এর কিছুক্ষণের মধ্যেই ওয়ার্মহোল বিশালাকার রূপ নেয় এবং সে পুরো কোচটিকে গ্রাস করে নিয়েছিল। পার হয় সামান্য কিছু সময়, পরে ট্রেন কোচ থেমে গেছে। এরপর কোচের গেট খুললে দেখা যায় সামনে কিছু লোক দাঁড়িয়ে আছেন, কিন্তু এখানে সময় জানতে গিয়ে দেখা গেল এটা 2026 সাল। মানে তারা পূর্বের 2023-এ ফিরে আসেনি, বরং তারা এসেছে 3 বছর পর 2026 সালে। আর এই বছরটা কিন্তু ওই উল্কা নিক্ষিপ্ত হওয়ার সেই বিপজ্জনক বছর, যেখান থেকে পুরো পৃথিবীর মানব জাতির বিলুপ্তি ঘটে। তো অদ্ভুতভাবে এই যাত্রীদেরকে 2026 সালে খুঁজে পেয়ে, মানে যারা কিনা 2023-এ হারিয়ে গিয়েছিল তাদেরকে এখন পেয়ে জাপানের সবাই একদমই হতবাক। পরে সব যাত্রীদের থেকে তাদের গল্প শোনা হয়। পরে তাদের চেক আপ করেও দেখা হচ্ছিল তাদের মধ্যে কোনো ক্ষতিকারক রশ্মি বা অন্য জায়গা থেকে কোনো রোগ জীবাণু বা ভাইরাস এরকম কিছু নিয়ে এসেছে কিনা। এরপর পুলিশি তদন্তে রিও, কাইতো সহ বাকি সবাই তাদের অভিজ্ঞতা শেয়ার করে এবং ভবিষ্যতে পাওয়া জিনিসগুলোকে প্রমাণস্বরূপ দেখানো হয়। এরপর উল্কার ব্যাপারটাও জানানো হয়েছিল। রিও লঞ্চে পাওয়া সেই ডায়েরিটি দেখিয়ে বলে, ঠিক আগামী 7 মাস পর অর্থাৎ ডিসেম্বর মাসে উল্কা নিক্ষিপ্ত হবে। তার আগে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, তবেই মানবজাতিকে রক্ষা করা সম্ভব। কিন্তু এখানে প্রমাণ দেখানো হলো তদন্তকারীরা রিওদের কথাগুলোকে বিশ্বাস করছিলেন না। তারা টাইম ট্রাভেলের ব্যাপারটাকে শুধুমাত্র ভুল ধারণাই মনে করে নেয়। যাই হোক, এরপর সকল যাত্রীরা তাদের পরিবারের সাথে মিলিত হন। এখানে পরিবারের লোকজনরা গত 3 বছর থেকে যাত্রীদেরকে খুঁজছিলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার যে যাত্রীদের কাছে এই সময়টা এত না। তারা মাত্র কয়েক মাসই ভবিষ্যতে কাটিয়েছে। এখানে কেনজিও খুবই অবাক এবং একই সাথে খুশি হয়, কারণ তাকে তার ভাই নিতে এসেছিল। সে এখন আর কোনো অপরাধ কর্মে নেই। সে তার ভাইয়ের মতো একটি বড় সেলুন খুলে সেখানে কাজ করছে। তো এভাবে প্রত্যেক যাত্রী যার যার পরিবারে ফিরে যেতে পারে একটা আনন্দের উৎসব বইছিল। তবে প্রশাসন আসন্ন বিপদের ব্যাপারটা কোনো আমলে নিচ্ছেন না। যাত্রীরা বারবার প্রশাসনকে বলে যাচ্ছিল উল্কা নিক্ষিপ্তর ব্যাপারে, কিন্তু প্রশাসন বরাবরই এটাকে এড়িয়ে চলে যায়। তবে অন্যদিকে বিজ্ঞানী ইৎসুকি গত 2023 সাল থেকে এই ব্যাপারে তদন্ত করছিলেন এবং একটা পর্যায়ে তিনি নিশ্চিত হন প্রত্যেক যাত্রীরা ঠিকই বলছিল পৃথিবীর দিকে একটি উল্কাকে এগিয়ে আসতে দেখা যায় এবং আগামী ডিসেম্বর মাস হচ্ছে একটি সম্ভাব্য সময় যখন কিনা উল্কাটি পৃথিবীতে আঘাত হানতে পারে। পাশাপাশি উক্ত যাত্রীরাও তাদের নিজ নিজ জায়গা থেকে পদক্ষেপ নিচ্ছিল। তারা সামাজিক মাধ্যমগুলোতে এ ব্যাপারে কথা বলে, এতে করে বিভিন্ন পর্যায়ের মানুষ থেকে নানা গবেষক পর্যন্ত বিষয়গুলো ছড়িয়ে পড়েছিল এবং তারা প্রমাণও পাচ্ছে। এভাবে জনগণ এ বিষয়ে উদ্বিগ্ন হন এবং সকলে এক সুরে আওয়াজ তুলতে শুরু করেন। তখন প্রশাসন ব্যাপারটা বিশদভাবে আমলে নেয়, খতিয়ে দেখেন। এতে বিজ্ঞানী ইৎসুকি এবং অন্যান্য গবেষকরা বিপদের ব্যাপারটা পুরোপুরি প্রমাণ করে দেন। শেষে প্রশাসন সিদ্ধান্ত নেয় যে যত দ্রুত সম্ভব একটি বিশেষ রকেটকে মহাকাশে পাঠানো হবে, যাতে করে সেটি উল্কার পথ ঘুরিয়ে অন্যদিকে করে দিতে পারে। এরপর বেশ কিছু সময় পার হয়। দেশবাসী অপেক্ষায় রয়েছেন কিছু সময়ের মধ্যে হয়তো তাদের এই মিশন সফল হবে। কিন্তু এভাবে ডিসেম্বর চলে এসেছিল, তারপরে কোনো সুসংবাদ পাওয়া যাচ্ছে না। তবে এদিকে রিওরাও বসেছিল না। তারা বিশেষ জায়গায় কিছু বাংকার তৈরির পরিকল্পনা করে রেখেছে। যদি মিশন সফল নাও হয়, তখনও যেন বিশাল সংখ্যক মানুষ বাংকারে থেকে বাঁচতে পারেন। কম ক্ষতি হতে পারে এরকম একটা জায়গা ছিল সুইজারল্যান্ড, তাই সেখানেই বাংকারগুলো বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ডিসেম্বরের শুরুতে উক্ত যাত্রীরা সহ ভীত মানুষরা বাংকারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তবে রিও বলে সে জাপানে থেকে বাকি সব মানুষদের সাহায্যে আসতে চায়। তার জীবনের লক্ষ্যই তো এটা। একটা সময় এমা, কেনজি তারাও বাংকারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু এক পর্যায়ে কেনজি বলে সেও রিওর সাথে থেকে বাকিদের সাহায্য করতে চায়। তো এভাবে এমা, রিও এবং কেনজি দুইজন থেকেই আলাদা হয়ে যাচ্ছে। তাহলে একদিকে বিশাল সংখ্যক মানুষ বাংকারের দিকে যাচ্ছিল, অন্যদিকে কেনজি, রিও তারা বাকি মানুষদের সাহায্যে রয়েছে। তবে এ সময়গুলোতেই হঠাৎ একদিন বিজ্ঞানী ইৎসুকি জানতে পারেন তাদের মিশন সফল, অর্থাৎ তাদের পাঠানো রকেট উল্কার পথ পাল্টিয়ে দিয়েছে, যাতে করে পৃথিবী এখন বিপদমুক্ত হল। বিষয়টা জেনে দেশবাসীর মনে স্বস্তির নিঃশ্বাস বয়ে যাচ্ছে। তবে এই অর্জন যে শুধুমাত্র পৃথিবীকে বিপদমুক্ত করা এমনটা নয়। যে যাত্রীরা এই সাহসিকতা দেখালো তাদের মধ্যে একজন নতুনের সময় তার ভাইকে ফিরে পেয়েছে। একজন অতীতের সময় এবং বর্তমান সময়ে অনেককে সাহায্য করে তার অপরাধ বোধটা কমিয়ে নিয়েছে। এই সময়গুলোতে প্রত্যেক যাত্রীরা সামাজিক মাধ্যমে শেয়ার করেন একত্রতার প্রয়োজন কতটুকু, একে অপরের সাহায্যে এসে মহাবিপদও ঠেকিয়ে রাখা সম্ভব।
এবং মাঝে মাঝে যন্ত্রের কলকাঠি থেকে বের হয়ে তাদের প্রকৃতির সাথে মেশা উচিত। এরকম নানা আশার বাণী চারদিকে ছড়িয়ে যায় এই অর্জন এবং এই অদ্ভুত ঘটনা থেকে। সিরিজের গল্প শেষ হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর পরের গাছগুলোর আপডেট বা আমার সম্পর্কে জানতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবিরাম ভালোবাসা সবাইকে।